কেমিক্যাল প্রপার্টিসটা দেখা বাকি, এন্ট্রি করব। ওকে, সিবিএসসিতে অনেক জায়গাতেই অনেক সিলেবাস চেঞ্জ করে দিয়েছে, সেখানে পি ব্লকসে অনেক কিছুই বাদ, বাট আইসিএসসি যেহেতু এখনও কিছু বলেনি, আইসিএসসি দ্যাট ইজ না নেক্সট টু নাথিং, কোনোরকম কোনো ইয়ে নিতে পারবো না, রিস্ক টু কভার এভরিথিং। দেখো, কেমিক্যাল ট্রেন গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, এই চারটে গ্রুপের মধ্যে আমরা কেমিক্যাল ট্রেন দেবো। এবং তোমরা বলবে গ্রুপ 18-এ কোথায় কী করে কেমিক্যাল ট্রেন থাকতে পারে, ওটা তো ইনার্ট গ্যাস, ছোটোবেলা থেকে জেনে এসেছি ওগুলো ইনার্ট কম্পাউন্ড, ইনার্ট এলিমেন্ট, ইনার্ট গ্যাস, তাহলে তারা কী করে কেমিক্যাল রিয়াকশন করতে পারে। আমি বলবো এটা হচ্ছে মজা, ইনার্টনেস শেখানো হয়েছিল তখন, তার কারণ তোমাদের তখন অক্টেট রুল শেখানো হতো, যে ওদের অক্টেট কমপ্লিট আছে সুতরাং ওটা ইনার্ট, সব এলিমেন্টের টার্গেট কি ওদের মতো অক্টেট কমপ্লিট করা। ইয়েস, দে আর লেস রিঅ্যাক্টিভ, দে আর ইনার্ট, বাট দে আর নট নন রিঅ্যাক্টিভ। তাদের মধ্যে কারুর ডি ব্লকটা আবার অ্যাভেলেবেল আছে, ভ্যাকেন্ট ডি ব্লক আছে, সেই ভ্যাকেন্ট ডি ব্লকের সুবিধা তুলে তারা তখন কি করে, ওখানে পেয়ার্ড ইলেকট্রনগুলোকে পি ব্লক থেকে পাঠিয়ে দেয়। ওদের ইলেকট্রনিক কনফিগারেশন কী ছিল, NS2 NP6, তো তাহলে ওখানে অ্যাক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য N-1D বা ND0টাও অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্টে যে পয়েন্টটাকে লিখবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাক্টিভ ই কনফিগ, এটা তাহলে গ্রুপ 15-এর অ্যাক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশন কি, NS2 NP3, এটাই ওর একটা ইলেকট্রন আছে, আনপেয়ার ইলেকট্রন এক্সিস্ট করলে তখনই সেটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করার ক্ষমতা রাখে। 1 2 3, কিন্তু এটাকে এক্সাইট করলে আমরা এইটাতেও যেতে পারি, N3 ND1 গেল, NP-তে 3টে হয়ে গেল, আর একটা হয়ে গেল, এইটা হচ্ছে ওর অ্যাক্টিভ ইলেকট্রনিক কনফিগারেশন। এই জিনিসটা আমার গ্রুপ 15-এ আমরা পাচ্ছি এক্সট্রা। ঠিক আছে, তাই 3টে এখানে প্লাস, এখানেও +3 আর -3 দেখায় এই কন্ডিশানে, আর এই কন্ডিশনেও +5 দেখায়। এগুলো কি, ওর অক্সিডেশন স্টেট আমরা আগের দিন মেনশন করছিলাম। ওকে, আচ্ছা, গ্রুপ 16-এর অ্যাক্টিভ অক্সিডেশন স্টেট হচ্ছে NS2 NP4। তথাগত, তাহলে এই স্টেজেও কতগুলো কি কি অক্সিডেশন নাম্বার দেখাবে, মানে কতগুলো পেয়ার করবে, তাই মানে আনপেয়ার্ড কত ভাবে। হ্যাঁ, এখানে যেমন +3 +-3 ছিল, এখানে +5 ছিল, তাহলে এখানে আমি কত লিখবো, মানে একটা তো ওই NP4 থেকে একটা যাবে, একটা আর প্লাস 2 হবে, আর -2 হবে। -2 হবে, মানে দুটো ইলেকট্রন যদি এখানে ঢোকে। ঠিক আছে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে NS2 NP3 ND1, হ্যাঁ। মানে হলো কি, এখানে NS-এ দুটো রয়ে গেল, NP-তে 3টে করে 3টে। বনির বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে। ওকে, আর ND1 তার মানে কি হচ্ছে, পি এর থেকে লাফিয়ে একটা ইলেকট্রন ডিতে ঢলে যাচ্ছে। এবার তাহলে আনপেয়ার্ড কটা হচ্ছে দেখো তো বর্ণিনী, আনপেয়ার্ড কটা এখানে, হ্যাঁ একটা
কেন এইগুলো আনপেয়ার্ড না? সবটাই মানে চারটে। চারটে, তাহলে এখানে অক্সিডেশন নাম্বার হবে +4, ঠিক আছে। আর যদি আরেকবার এক্সাইট করি তাহলে এটা হয়ে যাবে NS1 ND2, এখানে একটা, তিনটে, তাহলে এখানে অক্সিডেশন স্টেট কত হবে? কতগুলো আনপেয়ার্ড আছে? পাঁচটা, ভালো, ছটা, 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 ঠিক আছে। কারণ এক পেয়ার হলে আনপেয়ার তৈরি হয়, তাই জন্য ওটা সবসময় দুই দুই করে বাড়ছে। ইফ ওয়ান পেয়ার ইজ ব্রোকেন দেন টু আনপেয়ার্স আর অ্যাভেলেবল। ওকে, so this makes 6 unpaired electrons, so 6 oxidation, up to 6 oxidation state can be found easily. Next হচ্ছে গ্রুপ 17, হচ্ছে S2 A5, আর এখানে কন্ডিশনে কত হবে রাজস্বী? দেখ কত প্লাস হচ্ছে। এবার যদি এটাকে এক্সাইট করি NS গুলো যাবো, এখানে যেমন দুটো যেয়েছি, এখানে আমি তিনটে গেছি, এখানে আমি কতগুলো যাব? চারটে যাবো, ভেরি গুড, ঠিক আছে। তো মানে এক্সাইট করতে হবে তোমাকে তিনবার, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো হচ্ছে আমার ঠিক আছে। কেউ এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে দুটো, কোশ্চেনটা বড় NS2 মানে হচ্ছে তখন D তে ওর সঙ্গেও তো বসতে পারে, মানে আছে P-টা ভেঙে যেটা এসেছে, হ্যাঁ এটা আলাদা বসছে কেন? আলাদা বসছে, তার কারণ হচ্ছে লোয়ার লেভেলে পেয়ার নেই, আনপেয়ার, হায়ার লেভেলে পেয়ার, ইট ইজ নট পসিবল এনার্জি ওয়াইজ। ও যদি পেয়ারিংই করে স্টেবল হতে চায় তাহলে তো লোয়ারের সঙ্গে স্টেবল হতে হবে, তাহলে এক্সাইটেশনের মানেটা কি? কোয়েশ্চেনটা এটা আমি এক্সপেক্ট করিনি, যাই হোক গুড কোয়েশ্চেন, বাট প্রথম কথা হচ্ছে এস থেকে ডাইরেক্ট দিতে যায় না, এস থেকে ডাইরেক্ট দিতে যায় না, এস থেকে ডাইরেক্ট দিতে যায় না, ও এস থেকে পিতে যায়, পি এর একটাকে ডিতে পাঠিয়ে দেয় ধাক্কা খাইয়ে, কারণ এস থেকে ডি এর গ্যাপটা অনেকটাই বেশি। তাহলে এখানে 7টা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে +7 হচ্ছে। যেটা কেউ জিজ্ঞেস করছে সেটা হচ্ছে +3 +5 +7 কেন, -3 -5 -7 নয় কেন? উল্টো তো হতেও পারতো, ওপরে +1 -1 দিব্যি লিখছি, অথচ এদিকে -3 -5 -7টা লিখছি না। আজব, অদ্ভুত পার্সিয়ালিটি। অথচ কেমিস্ট্রি দাবি করেছে কেমিস্ট্রি নাকি কোনো পার্সিয়ালিটি করে না। আমি চারটেই পাবো, কারণ এসের যে এই দুটো আনপেয়ার্ড হতে পারে না, এতটাই বেশি এনার্জি দরকার পড়ে, অতটা এনার্জি আমরা কেউ সাপ্লাই করতে পারি না। তারপর হচ্ছে NS2 NP1, ঠিক আছে। এক্সাইট করছে একটা ইলেকট্রন, আনপেয়ার্ড হয়ে পরে অরবিটালে শিফট করে যাচ্ছে। বলে ফেলেছিলাম না ঠিকই তো বলছো, ঠিকই তো বলেছো, চোখে দেখতে পাইনি তো ওই গ্রুপ 6 এটা হচ্ছে +2, দেখো দুটো আনপেয়ার্ড, তাহলে NS2 ND2 আর এখানে দুখানা, এগুলোকে এটাকে রেসপেক্টিভ স্টেট, ফার্স্ট এক্সাইটেশন স্টেট আর সেকেন্ড এক্সাইটেশন,
তাহলে এখানে হচ্ছে 6টা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে হচ্ছে +6, 1 2 3 +6. Is it fine? Okay, the first one is called ground state. This one is called ground state. These are ground, first excitation state, second excitation, ground state, first excitation, second excitation state, third excitation state, আর এখানেও ground state, সেকেন্ড এক্সাইটেশন স্টেট। এবং প্লাসই করছে, মাইনাস করতে পারছে না, তার কারণ এদের সঙ্গে এক্সাইট করতে গেলে একটা হাই ইলেকট্রন গেইন এনথালপি এলিমেন্টের দরকার পড়ে। হু ক্যান এক্সাইট? দ্য অ্যান্সার ইজ হু ক্যান এক্সাইট হতে পারে CIT না, only those who is to fit in mind, ওকে খালি এক্সাইট করলে তো হবে না, নিজেকে দেওয়া সেখানে গিয়ে বসবে, and release sufficient upon an electron, মানে থাকতে হবে upon receiving an, ঠিক আছে, মানে হাই ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এই বেসিসে কি করবে? সব থেকে বেশি ভালো করছে ফ্লোরিন, তার মানে ফ্লোরিনের যেসব কম্পাউন্ডগুলো আছে সেখানে এক্সাইটেশনটা ভালো দেয়, অ্যান্ড তারপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের কিন্তু সাইজেও ওটা সব থেকে বড়, তার জন্য ওটা খুব বেশি যে এক্সাইট করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাইটেশন টেন্ডেন্সি। মেটাল যারা আর কি ইলেকট্রন রিলিজ করে, তারা যেহেতু এক্সাইট করতে পারছে না, তারা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি করতেও পারছে না, কারণ তাদের ইলেকট্রন অ্যাফিনিটি খুব লো। এক্সাইট করতে গেলে এনার্জি লাগবে। তুমি এক্সাইট হচ্ছ, আমি তোমার সঙ্গে লাগছি, মানে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্টে আসছি, তুমি এক্সাইট হচ্ছ, আমি যদি না সাফিসিয়েন্ট এনার্জি না ছাড়ি তো তুমি এক্সাইট হবে কি করে? ইজ দ্য অ্যাক্টিভ electron is occurring and producing the variable oxidation states. Okay, now first chemical property, that is called reactivity towards hydrogen, ঠিক আছে। তাহলে ফার্স্টে প্রপার্টিটা হচ্ছে reactivity towards hydrogen, reactivity towards ঠিক আছে। তো হাইড্রোজেন যেহেতু ফ্লোরিন ক্লোরিন অক্সিজেন নয়, তাহলে ও হাইড্রাইডস ফর্ম করবে 3 ভ্যালেন্সি করে, মানে NH3 ASH3 BiH3, তাহলে কার সঙ্গে সব থেকে বেশি টেন্ডেন্সি আছে তো ফর্ম করার? সেটা হচ্ছে যে যত বেশি কোভ্যালেন্ট নেচার দেবে এবং যার থার্মাল স্টেবিলিটি যত বেশি হবে, তার সঙ্গেও সব থেকে ভালো টেন্ডেন্সি দেখাবে, ঠিক আছে। তাহলে এখানে 5টা প্রপার্টি নিয়ে আমরা ডিল করি। একটা হচ্ছে রিডিউসিং ক্যারেক্টার, আরেকটা হচ্ছে বেসিক ক্যারেক্টার, ঠিক আছে। কী কী প্রপার্টি আমি এখানে ডিল করবো দেখো। একটা হচ্ছে রিডিউসিং ক্যারেক্টার, আরেকটা হচ্ছে বেসিক ক্যারেক্টার, আরেকটা হচ্ছে পয়েন্ট। টিকে থাকছে আর কে দুমদুম করে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। এই 5টা পয়েন্ট নিয়ে আমি এটাকে ডিসকাস করব। এর মধ্যে তুমি বেসিক ক্যারেক্টারটা জানো। বেসিক ক্যারেক্টার হচ্ছে যে যত বেশি লোন পেয়ার ডোনেট করতে পারবে। তো নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, সবার কাছেই লোন পেয়ার আছে। কেন না? প্রত্যেকেই তো এই স্টেজে আছে, এই স্টেজে এই একটা লোন পেয়ার অ্যাভেলেবেল, তাই না? হ্যালো, সবার কাছে তো এই লোন পেয়ারটা থাকবে, যেহেতু এরা ভ্যালেন্সি 3 করেছে।
সবার দেখো 3 ভ্যালেন্স। এবার দেখো যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি সে তত বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে রেখেছে, তাহলে তার লোন পেয়ারকে রিপেল করার টেন্ডেন্সি কী হবে, তত বেশি হবে। ঠিক আছে, তাহলে বেসিক ক্যারেক্টার আমি বলতে পারি যে এদিকে কমে যাবে, এদিক থেকে এদিকে গেলে আমার, আর যত লোন পেয়ার নিজের দিকে টানা আছে তত বন্ড অ্যাঙ্গেল কী হয়ে যাবে, বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। বেশি থাকবে যত নিজের দিকে লোন পেয়ার টানা, এই বন্ড পেয়ার টানা। লোন পেয়ার বন্ড পেয়ারগুলো একে অপরকে রিপেল করবে না, বন্ড অ্যাঙ্গেলগুলোকে, আর লোন লোন পেয়ার না বন্ড পেয়ারের কথা বলতে চাইছি আমি। ঠিক আছে, তাহলে তো হবে রিপেল। তাহলে রিপেল করবে, তাহলে রিপেল করলে বন্ড অ্যাঙ্গেলটাও আমার বাড়ছে। ওকে, তুমি যদি বইয়ের চার্ট দেখো তাই তাই আছে। ওকে, আচ্ছা, এরা মোটামুটি সবাই আর কি লিকুইড বা গ্যাসিয়াস স্টেজে থাকে। থার্মাল, আচ্ছা এবার হচ্ছে থার্মাল স্টেবিলিটি অ্যান্ড রিডিউসিং ক্যারেক্টার। বেসিক ক্যারেক্টার আর বন্ড অ্যাঙ্গেল মোটামুটি সিমিলার ট্রেন্ড আছে। থার্মাল স্টেবিলিটি আর রিডিউসিং ক্যারেক্টার বা সিমিলার ট্রেন্ডে কেন না, যেটা খুব কম স্টেবল তার রিডিউসিং ক্যারেক্টারও বেশি, কারণ সে চট করে ন্যাসেন্ট হাইড্রোজেন ছাড়তে পারে। রিডিউসিং ক্যারেক্টার মানে কি, ন্যাসেন্ট হাইড্রোজেন ছাড়া, ডোনেট করা, অন্যকে ন্যাসেন্ট হাইড্রোজেন দেওয়া। বলিনি আমরা রিডাকশনের ডেফিনেশনে কি পড়েছিলাম, অ্যাডিশন অফ এক্স্যাক্টলি অ্যাডিশন অফ হাইড্রোজেন, তাই না, অ্যাডিশন অফ হাইড্রোজেন। তাহলে আমি যদি কাউকে হাইড্রোজেন অ্যাড করাতে পারি তাহলে আমি কি হলাম, আমি রিডিউসিং এজেন্ট, আমি না, আমি অক্সিডাইজড, আমি তো হাইড্রোজেন রিমুভ করে দিয়েছি। এক্স্যাক্টলি, তাহলে এরা অক্সিডাইজড হবে, এরা অন্যকে রিডিউস করবে। তাহলে যার থার্মাল স্টেবিলিটি সব থেকে কম হবে সে সব থেকে ভালো রিডিউসিং ক্যারেক্টারে থাকবে। ঠিক আছে, তো রিডিউসিং ক্যারেক্টার দেখা যায় এই দিকটায় বেশি আছে। থার্মাল স্টেবিলিটি এদিকে হয়ে যায় কম আর বেশি, তাই রিডিউসিং ক্যারেক্টার। কিন্তু সেম ট্রেন্ড কেন বললাম তাহলে, আলাদা। ঠিক আছে, দিস গভর্নস দিস ওয়ান, সিমিলারলি দিস গভর্নস দিস ওয়ান। হ্যাঁ বলো, ওকে, আচ্ছা। আর নেক্সট হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ওর অ্যাটমিক মলিকুলার মাস কত, যত বেশি মলিকুলার মাস হবে তত ওটার মধ্যে অ্যাট্রাকশন। হ্যাঁ বলো, ওই বয়লিং পয়েন্ট থার্মাল স্টেবিলিটি কি করে রিডিউসিং ক্যারেক্টারটাকে ব্যবহার করছে ওটা বুঝতে পারি। কারণ যত তাড়াতাড়ি ও যত আনস্টেবল হবে, ঠিক আছে, যত আনস্টেবল হবে তত তাড়াতাড়ি ও ভেঙে যাবে, আর যত তাড়াতাড়ি ও ভেঙে যাবে তত তাড়াতাড়ি ও ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করবে। কারণ এটা ভাঙলে কি হয়, ন্যাসেন্ট হাইড্রোজেন তো পাওয়া যাবে। মানে উল্টো দিক থেকে ট্রেনটা মানে গভর্ন করছে। হ্যাঁ, থার্মাল স্টেবিলিটি ডিটারমাইন্স রিডিউসিং ক্যারেক্টার, যত লো থার্মাল স্টেবিলিটি তত হাই আমার রেড ক্যারেক্টার হচ্ছে। রিডিউসিং ক্যারেক্টার বাস, কারণ তত ভালো সে হাইড্রোজেন ছাড়তে পারবে, ন্যাসেন্ট হাইড্রোজেন। আর বয়লিং পয়েন্ট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কার মধ্যে কার কত সাইজ আছে। যদি ভলিউম বড় হয় তাহলে বয়লিং পয়েন্ট কমে যায়। হ্যাঁ, স্টেরিক এফেক্ট, ধাক্কা মারছে, বয়িং 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 ধাক্কা মারছে। ঠিক আছে, আর যদি মলিকুলার মাস বেশি হয় তাহলে বয়লিং পয়েন্ট বেড়ে যাবে, কারণ ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, তো সেই হিসেবে PH3 হচ্ছে লোয়েস্ট বয়লিং পয়েন্ট আর BIH3 হচ্ছে হায়েস্ট বয়লিং পয়েন্ট। ঠিক আছে, ট্রেনটা আমার হয়ে যায় এরকম। বর্ণিনী এসছো? বাথরুমে নামি রেলের আইনগুলোকে ঠিক আছে, তাহলে তুমি তাহলে অ্যামোনিয়াটা বাদ কেন না, অ্যামোনিয়াতে থার্ড একটা ফ্যাক্টর এসে নাক গলায়, দ্যাট ইজ কল্ড হোয়াট, দ্যাট ইজ কল্ড
আরে হাইড্রোজেন বন্ডিং, ওহো, ও ঠিক আছে। দিস পজেস হোয়াট, হাইড্রোজেন বন্ড, ওর বয়লিং পয়েন্ট কি হচ্ছে, অ্যাবনর্মালি হাই। ওর হওয়া উচিত ছিল ফেনাইল পিএইচসি থেকেও কম, কারণ মলিকুলারটা অনেক কম, মাত্র 17, কিন্তু ও হয়ে যাচ্ছে এসবিএইচ3 থেকেও বেশি, সরি এএসএইচ3 থেকে বেশি। মানে হাইড্রোজেন বন্ডিংয়ের ক্ষেত্রে মানে বয়লিং পয়েন্টে দেখলে এটা হচ্ছে নাম্বার 5, এটা নাম্বার 4, এটা নাম্বার 3, এটা নাম্বার 2 আর এটা নাম্বার 1। ওকে, বোঝা গেল রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেন। হুম আচ্ছা, নেক্সট হচ্ছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন। এখানেও আমরা দুটো প্রপার্টি ডিল করি, দ্যাট আর দোজ আর একটাকে বলা হচ্ছে, একটাকে আমরা বলছি হচ্ছে নেচার অফ অক্সাইড, আরেকটা হচ্ছে স্টেবিলিটি অফ অক্সাইড। নেচার অফ অক্সাইড মানে কি, আইদার বেসিক হবে নয় অ্যাসিডিক হবে। তাহলে যে যত বেশি নন মেটালিক সে তত বেশি বেসিক, এই অ্যাসিডিক, আর যে যত বেশি মেটালিক সে তত বেশি বেসিক। তাহলে আমি এখানে তো অলরেডি মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার মধ্যে ডিস্টিংশন করেই ফেলেছিলাম, তাই না? কোথায় গেল এই যে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে, তলায় গেলে ডিক্রিজ করে তো। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি খুব ইজিলি লিখতে পারি যে নেচার অফ অক্সাইড ওটা বেসিক থেকে দিকে এলে এটা অ্যাসিডিক হয়ে ফুলে যাও, তাহলেও তোমার উপায় আছে, জলে গুলে দেখে নাও। জলে গুলে দেখে নাও বলতে মানে ওই অক্সাইডটাকে সিম্পল ওয়াটারে ডিজলভ করো, ডিজলভ করে তুমি দেখে নাও যে ওটার অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড। ঠিক আছে, কি কি অক্সাইড আছে, B2O5 সরি Bi2O5 Bi2O3, দেখেছো দুখানা অক্সিডেশন স্টেট, Sb2O5 As2O5, কারণ আমি বলেইছিলাম অক্সিজেন এক্সাইট করে, তাই না? কাদের কাদেরকে এক্সাইট করার জন্য বলেছিলাম, অক্সিজেন আর ফ্লোরিন তো। তাহলে এরা দুজন এক্সাইট করতে পারছে। হ্যালো, হ্যাঁ স্যার বোঝা গেল কি গেল না? আচ্ছা দাঁড়াও, পুরো কম পড়ে যাবে। দেখা যাচ্ছে তো কেমিক্যাল ট্রেন্ডস। তাহলে এখানে হচ্ছে As2O5 As2S3 হস চারটে হয়ে যায়, আমি খালি দুটো লিখছি, P4O, মানে এখানে ডাইমারাইজেশন তৈরি হয়, দুখানা একসাথে মিলে ডাইমার ফর্ম করে। আর নাইট্রোজেনে পাঁচখানা পাওয়া যায়, N2O, N2O3 আর N2O5। তাহলে এখানে অনেকগুলোই পাওয়া গেল।
এক কাজ করি, পরিষ্কার করে লিখি, লেটস রিডু দিস পোর্শন। ঠিক আছে, আগে অক্সাইডেরগুলোর নাম লিখে নিই, তারপর করছি। কী কী আছে? নাইট্রোজেনে হচ্ছে N2O3 অবলিক N2O4, ডাইমার করতে পারে N2O5 নাইট্রোজেনে। ঠিক আছে, তাহলে এটাকে একটু নামাতে হয় সেক্ষেত্রে। আচ্ছা, ফসফরাসের কি আছে? P2 বা P4O6, P4O10, তাহলে এগুলো অবলিক, আইদার P2O3 or P4O6 dimer or P2O5 or P4O10 dimer। ঠিক তেমনিভাবে AS2O5, SB2O5, Bi2O5। না, এদিক থেকে এদিকে গেলে অ্যাসিডিক হচ্ছে, এরা নিউট্রাল, দোজ আর। আর স্টেবিলিটির দিক থেকে ঠিক আছে, স্টেবিলিটির দিক থেকে এরা সলিউবল, এরা ডাইমার, এদের লোয়ার অক্সাইড স্টেবল, লোয়ার স্টেবল। এখানে ট্রেন্ড নয়, এখানে হচ্ছে মোস্ট স্টেবল ফর্মটা আমি জাস্ট এক্সপ্লেন করলাম। এর রিজনটা হচ্ছে পেয়ার এফেক্ট। ঠিক আছে, আরেকটা ট্রেন্ড এখানে আছে, আগেরটা যেমন রিডিউসিং ক্যারেক্টার ছিল, এখানে হচ্ছে অক্স ক্যার। কি সেটা? অক্সিডেশন ক্যারেক্টার, অক্স ক্যার। ওকে, এখানেও আমরা এটা দেখতে পাই, সেটা হচ্ছে যে এদের হায়ার অক্সাইড হচ্ছে অক্সিডাইজিং, এদের মধ্যে, আর এদের মধ্যে অক্সিডাইজিং ক্যারেক্টার এদিকে কম, এদিকে বেশি। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? বর্ণিনি, ঠিক আছে। স্টেবিলিটির সাথে এটাকে মিলিয়ে দেখো। লোয়ার অক্সাইডরা স্টেবল, লোয়ার অক্সাইড কোনটা? এরা হচ্ছে লোয়ার অক্সাইড, এরা লোয়ার অক্সাইড। আর হায়ার অক্সাইড কোনটা? কারা? হায়ার অক্সাইড হচ্ছে, এরা হচ্ছে হায়ার অক্সাইড। এই হায়ারগুলো অক্সিডাইজিং, কারণ লোয়ারগুলো স্টেবল, ওরা হায়ার থেকে লোয়ারে যাওয়ার চেষ্টা করে। তাহলে যেতে গেলে কি করবে? ওই ন্যাসেন্ট অক্সিজেনটাকে টাটা করে ছেড়ে দেবে। ফসফরাসও হতে পারতো, সেই ট্রেনটা ফলো করতে পারতো, কিন্তু ফসফরাস করতে পারছে না কেন? বিকজ ফসফরাস ডাইমার করে স্টেবল হয়ে গেছে। যেহেতু ডাইমার করে স্টেবল হয়ে গেছে, তাই জন্য ওরা নিজেরা অক্সিডাইজিং টেন্ডেন্সি দেখাতে পারছে না, বা খুব কম দেখাচ্ছে। আর নাইট্রোজেনের ক্ষেত্রে ওরা সলিউবল, কিন্তু ওরা অক্সিডাইজিং ট্রেন দেখায় একইভাবে। ওকে, ওরা নিউট্রাল অক্সাইডে হওয়ার চেষ্টা করে। ওকে, আচ্ছা, তারপরে যেগুলো আছে সেটা আর কি এই পাতায় আর ধরা যাবে না, পরের পাতাটা নিতেই হবে দেখছি। আমি তাহলে পরেরগুলো একটু করে দিই। এই একই ট্রেন্ড ওয়াইজ আমরা রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেনে গ্রুপ 16-এরটা দেখতে পারি। গ্রুপ 16-এ কী কী আছে? গ্রুপ 16-এর মেম্বার হচ্ছিল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম। এখনো মোটামুটি ওই 5টা ক্যারেক্টারই
এর একটাই কারণ। আচ্ছা, তাহলে এখানকার মেম্বার কারা কারা? এখানকার মেম্বারে আমরা 5টা নিয়ে ডিসকাস করব না। পোলোনিয়াম যেহেতু খুবই আনস্টেবল, পোলোনিয়ামের অক্সাইডটাও আমরা খুব একটা বেশি দেখতে পাই না, তাহলে এখানে আমরা ডিসকাস করব, বা অক্সাইড বা হাইড্রাইড কোনোটাই খুব একটা দেখতে পাই না। H2O, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রাইডকে কী বলা হবে? H2O, H2S, H2AC and H2TE, এবং লাস্টে H2PO লিখতে পারি, কিন্তু সেটাকে আমি থার্ড ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এটা খুব একটা আমরা দেখি না, ঠিক আছে? সেটা আরেকটা টেবিল না? আরেকটা টেবিল, ওইটার মতোই আরেকটা টেবিল। ওকে, আচ্ছা, তাহলে এখানে প্রথমে হচ্ছে রিডিউসিং ক্যারেক্টার। প্রথমে যে রিডিউসিং ক্যারেক্টারই তো টেবিলটা ছিল, তাই না? এই ফার্স্ট লাইনটা তো রিডিউসিং ক্যারেক্টারই ছিল। তাহলে এখানে আমি রিডিউসিং ক্যারেক্টার দিয়েই ফার্স্টে স্টার্ট করি। 16 পিরিয়ড 16 এ। পিরিয়ড 16-এ, গ্রুপ 16-এ, পিরিয়ড 16 হয় না মা, গ্রুপ 16। সরি, ভুল করে বলে ফেললাম। ঠিক আছে, আমি এই 6টা ক্যারেক্টারকে ডিসকাস করব। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ভুল করে বলে ফেললাম পিরিয়ড। নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখানেও কিন্তু ওয়াটারের মধ্যে কি আছে? সেই হাইড্রোজেন বন্ড, তাই না? ওয়াটারের মধ্যে আমার এখানেও সেই হাইড্রোজেন বন্ড কাজ করে। তাহলে আমাদেরকে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট পড়ার সময় একটু সাবধানে, কেয়ারফুলি করতে হবে। রিডিউসিং ক্যারেক্টার, জলের মধ্যে রিডিউসিং অক্সিডেশন দুটো টেন্ডেন্সি আছে, এবং থার্মাল স্টেবিলিটি জলের খুব বেশি। জলকে আমরা যতক্ষণ না পর্যন্ত আয়োনাইজ না করছি ততক্ষণ পর্যন্ত ভাঙতে পারি না। হিট দিয়ে জলকে ভাঙা অলমোস্ট ইম্পসিবল। তো সেই কারণে আমি বলতে পারি যে থার্মাল স্টেবিলিটি এইখান থেকে এদিকে ইনক্রিজ করে, এদিকে বেশি থাকে, এদিকে কম থাকে। তাহলে রিডিউসিং ক্যারেক্টার অবভিয়াসলি আমার অপোজিট ট্রেন্ডেই যাবে, কারণ আগেরবারও তাই দেখেছিলাম। রিডিউসিং ক্যারেক্টার আমার এদিকে বেশি, এদিকে কম, বিকজ আমি অলরেডি বলেছি একজন আরেকজনকে গভর্ন করে। এইখানে আমরা একটা ছোট্ট অল্টারেশন চালাচ্ছি। কি অল্টারেশন? এইটাকে বেসিক ক্যারেক্টারের সাথে সাথে আমরা অ্যাসিডিক ক্যারেক্টারটাকেও দেখে নিতে পারি, কারণ H2S, H2T এগুলো সবই হচ্ছে অ্যাসিড। আগেরবার বেসিকগুলো ছিল লোন পেয়ার দিয়ে বেসিক ক্যারেক্টার দেখাচ্ছিল, এবার কিন্তু ওরা অ্যাসিডিক দিকে ঝুঁকছে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে আমি এখানে অ্যাসিডিক ক্যারেক্টারও লিখে রাখি পাশাপাশি। তাহলে আমি কি বলতে পারি যে যত আমি এদিকে যাব তত আমার অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে, আর যত এদিকে আসবো তত আমার বেসিক ক্যারেক্টার বাড়বে। H2 হচ্ছে মোস্ট বেসিক, কিন্তু H2 তো ওয়াটার, হ্যাঁ ওয়াটারটা নিউট্রাল, কিন্তু নিউট্রালও একটা অ্যাসিড বেসের স্কেলে একটা কোনো একটা জায়গায় থাকে, তাই না? আমি যদি পিএইচকে এরকমভাবে দেখাই, পিএইচ স্কেল, এখানে কি থাকে? পিএইচ 0, আর এখানে থাকে কি থাকে? পিএইচ 14। তাহলে আমি এটাকে কিভাবে দিই? আর এখানে তাই বলি, তাহলে যদি কারুর পিএইচ এখানে থাকে, হ্যালো, হ্যাঁ বলো। টেবিলটা অ্যাসিডিক বেসিক ওই যে সিপি গ্রুপ 16। আগে এটা বোঝো। তা যার পিএইচ 7, সে এই কম্পারিজনে, ধরো এখানে যে একটা এলিমেন্ট আছে তার কম্পারিজনে মোর অ্যাসিডিক কিনা, তার কম্পারিজনেও মোর বেসিক কিনা, তো নয়, তাই তো বলা যায় তো এটা? হ্যাঁ স্যার, পিএইচ 7 ইজ নিউট্রাল অবভিয়াসলি, কিন্তু পিএইচ 14 এর থেকে তো ও তো বেসের মধ্যেও কম্পেয়ার করে বলতে পারে এই তুই তো অ্যাসিড, এই তুই তো বেস। হ্যাঁ, ঠিক আছে, এই কনসেপ্টটা আমরা আরও প্রোফাউন্ডলি এই কারণে বলতে পারি কারণ আমরা অ্যাম্বোটেরিক অ্যাসিড বেসের কথা, অ্যাসিড এইগুলো জানি আমরা অলরেডি।
কনজুগেট অ্যাসিড বেস, এগুলোর কথা আমরা এখানে আমরা দেখছি যে অ্যাবসোলুট অ্যাসিড অ্যাবসোলুট বেস বলে কিছু হয় না, প্রত্যেকটাই কম্পারেটিভ, তাই না? মানে ওয়াটার কখনো কখনো অ্যাসিডের মতো বিহেভ করে, ওয়াটার কখনো কখনো বেসের মতো বিহেভ করে, তুমি কার সঙ্গে ওকে দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, তাই না? ওয়াটারকে যদি আমি NaOH এর সাথে দিই, স্যার আয়নিক ইকুইলিব্রিয়ামে ছিল। আয়নিক ইকুইলিব্রিয়ামে ছিল, এক্স্যাক্টলি, ঠিক আছে। আমি তাহলে ওয়াটার দেখো বেসের অ্যাসিডিক, ও H প্লাসকে HClটা H প্লাসকে রিলিজ করে দিচ্ছে, তাহলে H প্লাস অ্যাকসেপ্টার হিসেবে কি নাম ব্রনস্টাইড লাউরি ডেফিনেশন। আর সেখানে যদি আমি অ্যামোনিয়ার সাথে দিতাম ওয়াটারকে NaOH মাইনাস, আর তাহলে এটা কি হয়ে যেত, H প্লাস ডোনার হয়ে যেত, তাহলে প্রথম কেসে এটা তো বেস হয়ে গেল। তার কারণ কি? তার কারণ পিএইচ স্কেলে HCl এখানে বসে থাকে, তাহলে NH3 কম্পারিজনে মোর অ্যাসিডিক, তাই H প্লাস দিল, HCl এর কম্পারিজনে মোর বেসিক, তাই H প্লাস অ্যাকসেপ্ট করলো। সো দিস ইজ দ্য আইডিয়া অফ কলিং ওয়াটার বেসিক, because it is a comparative scale. Okay, hydrogen can produce, ঠিক আছে। তার মানে দেখো H2T কে দেখো ও আয়ন হিসেবেও তৈরি করতে পারছে, ন্যাসেন্ট অক্সিজেন পজিটিভ, H2T H প্লাসকেও ছাড়তে পারছে, আবার ন্যাসেন্ট হাইড্রোজেনকেও ছাড়তে পারছে, ঠিক আছে। H2O না তো H প্লাস ছাড়তে পারছে, না ন্যাসেন্ট হাইড্রোজেন ছাড়তে পারছে, সে কারণে ওটা লেস রিডিউসিং, লেস বেসিক, মোর থার্মাল স্টেবল, ঠিক আছে। এখানেও দেখো তুমি তাই পাবে। আমি যদি এখানে প্লাস মাইনাস না লিখে এখানে যদি বেসিক আর অ্যাসিডিক লিখতাম, এখানে যদি বেসিক লিখে দিতাম আর এখানে লিখতাম, তাহলে তুমি ব্যাপারটা কিন্তু সেম পেতে, তাই না? মোর ন্যাসেন্ট হাইড্রোজেন ছাড়ে, মোর ক্যাটায়ন ছাড়ে, তার জন্য অ্যাসিডিক ক্যারেক্টার আমার হাই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট ফলো দ্য সেম ট্রেন্ড অফ দিস গ্রুপ। বয়লিং পয়েন্ট ফলো দ্য সেম ট্রেন্ড অফ দিস গ্রুপ, যে আমার এইখান থেকে এই দিকে আমার বয়লিং পয়েন্ট কী হয়, ইনক্রিজ করে যায়, এখানে কম থাকে, আবার এদিকে গেলে ইনক্রিজ করছে, কারণ ওখানে হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে। এখানে কিন্তু A নাম্বার 4, A নাম্বার 3, A নাম্বার 2 আর ওয়াটারই নাম্বার 1, ওয়াটারই আমার গোল্ড মেডালিস্ট। স্যার কেন বয়লিং পয়েন্ট মাঝখানে কমে যায়? মাঝখানে কমে না, অ্যাকচুয়ালি ওয়াটারের বয়লিং পয়েন্ট সবথেকে কম হওয়ার কথা ছিল। কোয়েশ্চেনটা হবে কেন ওয়াটারের বয়লিং পয়েন্টটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে H বন্ড, হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ডিং, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং, ঠিক আছে, ইভেন বেটার দেন অ্যামোনিয়া। স্যার H2 আমি আগেও তো শুনেছিলাম, গতবার শুনেছিলাম যে হাইড্রোজেন অ্যাসিড ওয়াটার অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ওই ওয়াটার কেন লিকুইড সাইজ এরকম হয় যেন বলো, ওই যে হাইড্রোজেন বন্ডিং স্ট্রং হয় সেজন্য। এক্স্যাক্টলি, বাকিগুলো গ্যাস, রাইট, স্যার হাইড্রোজেন ক্লোরাইড দেখেছিলাম হাইড্রোজেন বন্ড করে। ঠিক, বলো দাদা তো কি বলছো? স্যার ওই ওয়াটারের এই মানে বেসিক স্ট্রেংথটা কি H2T থেকে অনেক বেশি? হ্যাঁ, তো ট্রেন তো তাই বলছে। সরি, বয়লিং, হ্যাঁ, বয়লিং পয়েন্টটা H2T থেকেও বেশি, ঠিক আছে। বুঝলাম। আর লাস্ট পড়ে থাকে বন্ড অ্যাঙ্গেল অলসো ফলোজ দ্য সেম ট্রেন্ড লাইক দিস ওয়ান। ওকে, বয়লিং পয়েন্ট বন্ড অ্যাঙ্গেল অলসো ফলোজ দ্য সেম ট্রেন্ড লাইক দিস ওয়ান, যে আমার H2O ও না রিডিউসিং, না বন্ড অ্যাঙ্গেল এটা কম, এটা একটা হচ্ছে বেশি, তাহলে একমাত্র রিডিউসিং ক্যারেক্টারটা কম,
বেসিক নেচারটা বেসিক, আর বাকি সব গ্রেটার। বয়লিং পয়েন্টও গ্রেটার, থার্মোস্টেবিলিটিও গ্রেটার, আর বন্ড অ্যাঙ্গেলও গ্রেটার। কিন্তু বয়লিং পয়েন্ট সবসময় একটু পিঞ্চ অফ সল্ট নিয়ে ডিসকাস করবে। বয়লিং পয়েন্টে কিন্তু পার্টিকুলার ট্রেন্ড হয় না, সুতরাং বি ওয়্যার অফ দ্যাট। ও কিন্তু তোমাকে ধোঁকা দিয়ে দেবে তুমি যদি জেনারেলি ভাবতে যাও, তোমাকে একটু স্পেশালি ভাবতে হবে বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং। ওকে, বয়েলিং পয়েন্টের ট্রেন্ডটা তুমি লেসার দ্যান গ্রেটার দ্যান সাইন দিয়ে যদি করতে তাহলে বেটার হতো। মানে মানে এগুলোর মাঝখানে এই সেটা তো compound গুলোর র্যাঙ্কিং, মাঝখানে- সেটা তো র্যাঙ্কিং লিখে দিলাম। আমি জানি ওটা করলে ভালো হতো, কিন্তু জায়গার এত অভাব, আমি এখানে সব কিছু স্কুইজ করাতে চেষ্টা করছিলাম। হুম, হুম। ঠিক আছে, ওকে। নেক্সট দুটো হচ্ছে আমার নেক্সট টেন্ডেন্সি হচ্ছে অক্সাইড। আচ্ছা, অক্সিজেন অক্সাইডকে কি বলা যেতে পারে? সালফারের অক্সাইডকে না আমি SO2 বললাম। ওজোন। ওজোন, ভেরি গুড। ঠিক আছে, OO2, SO2, ACO2, TO2, PO2। ঠিক আছে, O2 কে আমরা O3 নামে চিনি। ওকে, এছাড়াও আচ্ছা PO2 কিন্তু খুব স্টেবল নয় খুব একটা। SO, ACO, OO, যেটাকে আমরা O2 নামে চিনি, TO আর PO পাই। এদের মধ্যে যেগুলো থার্ড ব্র্যাকেটে আছে তারা স্টেবল নয়, যারা সেকেন্ড ব্র্যাকেটে আছে তারা সবাই স্টেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আছে ট্রাই অক্সাইড। ট্রাই অক্সাইড হচ্ছে SO3, ACO3, TEO3 অ্যান্ড POO3। ঠিক আছে, ওকে আমরা O2 নামে চিনি, তাই না? ওটাকে থার্ড ব্র্যাকেট দিলাম বিকজ ইট ইজ এ জোক। অক্সিজেন অক্সাইডকে আর O2 তো আর বলবো না। ঠিক আছে, তো দিজ আর দ্য অক্সাইডস। হ্যাঁ, অক্সিজেন নিজের গ্রুপে অক্সিজেন নিজের অক্সাইড ফর্ম করছে, বাহ খুব সুন্দর। ঠিক আছে, তো নেচার অফ অক্সাইড কী হবে? সিমিলার ওয়েতে দিজ আর মোর অ্যাসিডিক অ্যান্ড দিজ আর মোর বেসিক and this is more acidic, বাট এই পোর্শনটা যেহেতু জোক তাই জন্য এই পোর্শনটা আমি মুছে দিলাম। অক্সিজেন অক্সাইডে আমি আর ট্রেন্ড কি করব, তাই না? নাম্বার 2, স্টেবিলিটি। obviously lower oxides are stable. Lower oxides are স্টেবল। লোয়ার অক্সাইড কোনটা? MO2, এগুলো হচ্ছে আমার লোয়ার অক্সাইড, তাই না? আর হায়ার অক্সাইডস আর অক্সিডাইজিং। ঠিক আছে, দ্যাট ইনক্লুডস ওজোন অলসো। O3 and higher these are the 3 trends of oxides. ওকে, এটাকে অ্যাট এ গ্লান্স দেখে নাও। স্যার 2 মিনিট ওয়েট করবে? হ্যাঁ, তুমি কি লিখছো? লেখা হয়ে গেছে। আচ্ছা, হ্যালোজেনের অক্সাইডগুলোকে কী বলা যেতে পারে?
হ্যালোজেনের হাইড্রাইডগুলোকে কী বলা যেতে পারে? হ্যালোজেনের হাইড্রাইডগুলোকে আমরা কী নামে চিনি? হ্যালো অ্যাসিড। হ্যালো অ্যাসিডস, এক্স্যাক্টলি। তাহলে ওখানে বেসিক ক্যারেক্টারটা আমরা ডিসকাস করবোই না, আমরা ওখানে ডাইরেক্ট চলে যাবো অ্যাসিডিক ক্যারেক্টারে। ঠিক আছে, তাহলে আমরা গ্রুপ 15-এর বেসিক ক্যারেক্টার ডিসকাস করছিলাম, গ্রুপ 16-এ অ্যাসিডিক বেসিক স্ল্যাশ দিয়ে ইউজ করেছি, গ্রুপ 17-এ ডাইরেক্ট অ্যাসিডিক ক্যারেক্টারে ঢুকে পড়ছি, তাই না? ওকে, মনিনি আছো? তাহলে এখানেও সেই 5টা ক্যারেক্টার আমরা এখানে স্টাডি করতে পারবো। যে 5টা ক্যারেক্টার কি কি? রিডিউসিং ক্যারেক্টার, অ্যাসিডিক ক্যারেক্টার, বয়লিং পয়েন্ট, থার্মাল স্টেবিলিটি, অ্যান্ড ফিফথ হচ্ছে আমার কী যেন ছিল, বন্ড অ্যাঙ্গেল। কিন্তু বন্ড অ্যাঙ্গেল কি আমরা এখানে লিখতে পারি? বন্ড অ্যাঙ্গেল লেখাটা যোগ হয়ে যাবে। কেন যোগ হয়ে যাবে? এ তো সিঙ্গেল বন্ড কম্পাউন্ড, মিনিমাম 2টো বন্ড তো থাকতে হবে বন্ড অ্যাঙ্গেল পাওয়ার জন্য। তাই জন্য এখানে বন্ড অ্যাঙ্গেল কিন্তু আমরা ডিসকাস করতে পারছি না, সরি। ওকে, বোঝা গেল কি গেল না? তো মেম্বার কারা কারা? হ্যাঁ স্যার। মেম্বার কারা কারা? মেম্বার হচ্ছে এইচএফটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি H2F2 লিখব। তার মানে ক্লিয়ারলি এখানে এইচ বন্ড আছে, ক্লিয়ারলি এখানে এইচ বন্ড আছে, H2F2, HCl, HBr অ্যান্ড HI। আমি অ্যাস্টাটিনকে অল টুগেদার ইগনোর করে দিলাম। আগেবার পোলোনিয়ামটাকে তাও একটু লজ্জার খাতিরে ধরে রেখেছিলাম, ঠিক আছে? অ্যাস্টাটিনটাকে হ্যাট করে হাতিয়ে দিলাম, হ্যাট হ্যাট। হ্যাট কেন স্যার? আরে অ্যাস্টাটিনের ফর্মুলা তো এটি, ও ওকে, তার সামনে এইচ বসাচ্ছি। দেরি করে বুঝলাম। হ্যাঁ, হ্যাট অ্যাস্টাটিনটাকে পুরোপুরি হাটিয়ে দিলাম, হ্যাট হাটিয়ে দিলাম, HAT, হাট হ্যাট। নেম ইজ জাস্টিফাইড। ঠিক আছে, নেম ইজ জাস্টিফাইড। ঠিক আছে, তো আমি প্রথমেই যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এই 3খানার সব কিছুই, না সব কিছু না, সরি, একটা একটা করে যাই। রিডিউসিং ক্যারেক্টার HI, কতবার যে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে ফেললাম, বাপরে বাপ। হাই লো, থার্মাল স্টেবিলিটি, তাহলে অবভিয়াসলি লো হাই হবে, তাই না? এটা হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যাসিডিক ক্যারেক্টারও আমার এদিকে বেশি এদিকে কম থাকে। এটা কিন্তু একটা অদ্ভুত ফেনোমেনা হলো। আমরা ওখানে কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার, না অদ্ভুত ফেনোমেনা, সেমই আছে ট্রেন্ড, হ্যাঁ ঠিকই আছে, ডান দিকে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়েই, ঠিক আছে? আর বয়লিং পয়েন্টও এদিক থেকে এদিকে ইনক্রিজ করে যাচ্ছে, কারণ মলিকুলার ওয়েট বেশি, মলিকুলার ওয়েট কম। খালি এইখানটাতে HF এ জায়গাটাতে আমাদের একটু কী করতে হবে, কশান্স নিতে হবে। কশান্স কেন নিতে হবে? আবার সেই স্টোরি অফ hydrogen bond. So this word minus and this word again plus. Now HCl is the number 4, HBr number 3, HI number 2 and H2O HF number 1. The champion of the champion. সব থেকে বেশি ওদের
বয়লিং পয়েন্ট হয়ে যায়। ওকে, তো দিজ আর দ্য ক্যারেক্টার্স অফ হাইড্রাইডস। অ্যান্ড অক্সাইডের ক্ষেত্রে ফ্লোরিনের একটাই অক্সাইড দেখা যায়, দ্যাট ইজ F2O. This is the only oxide where oxygen comes later. Sorry, ভুল করলাম। Oxygen comes OF2. Oxygen comes before. Cl2O, Br2O, I2O. These are unstable. Cl2O3 and Cl2O7, Br2O3, Br2O5 and Br2O7, I2O3, I2O5 and I2O7. The higher the oxide is, the greater the stability. বিকজ ওরা এক্সাইট করতে পারে। এবং দেখো এখানে তো 4টে অক্সিডেশন স্টেটের কথাই বলেছিলাম, তাই না? +1 +3 +5 +7, দেখো 4 রকম অক্সাইড তৈরি করছে। এখানে 3টে অক্সাইড স্টেশন কথা বলছিলাম, 2, 4, 6, এখানে 3 রকম অক্সাইড তৈরি করছিল। ওকে, এটা আমি কপি তাহলে এখানে কী কী টেন্ডেন্সি আমরা দেখব? আমরা সেই অ্যাসিড বেস টেন্ডেন্সি, আর কী কী জানা ছিল? নেচার অফ অক্সাইড, স্টেবিলিটি অ্যান্ড অক্সিডাইজিং ক্যারেক্টার। নেচার অফ অক্সাইড, স্যার হ্যাঁ প্লিজ কি বলো? দেখতে পাই না আমি হ্যাঁ আয়োডিন অংশ কিনি। আমি তো পাঠিয়ে দেবো মা, সেখানে আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্টেবিলিটি অ্যান্ড অক্সিডাইজিং নেচার। অবশ্যই এরা হচ্ছে মোর অ্যাসিডিক, আর এরা হচ্ছে মোর লেস অ্যাসিডিক। এখানে বেসিক বলাটা খুব একটা ঠিক কাজ হবে না, যদি তুমি বলতে পারো লেস অ্যাসিডিক মানে মোর বেসিক, তা সেই হিসেবে তুমি রাখতে পারো। স্টেবিলিটির দিক থেকেও এরা লোয়ার অক্সাইড আর স্টেবল, ঠিক আছে? লোয়ার অক্সাইডস স্টেবল অ্যান্ড অক্সিডাইজিং ক্যারেক্টার দিয়ে হায়ার অক্সাইডস আর oxidizing. These are the conclusions. আর লাস্ট পড়ে থাকে গ্রুপ 18। গ্রুপ 18-এর কেমিক্যাল কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টি খুবই উইক। ওখানে আমি দুটো জিনিস ডিসকাস করব। বোর্ডিং হয়েছে এটা লেখা? আমি একটু জুম আউট করে দেখাই। ওকে, গ্রুপ 18-এরটা এখানে কিছু লিখছি না। গ্রুপ 18-এ যখন আমরা পড়বো কম্পাউন্ডস তখন আমরা দেখে নেব। হয়েছে লেখা বর্ণিনী এটা? হয়েছে। ওকে,
আচ্ছা, এবার আমি এখানে আলাদা করে একটা ছোট করে চার্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হ্যালোজেন। ওকে, রিঅ্যাক্টিভিটি তোমরা কিন্তু চার্টের তলায় লিখতে পারো, অবশ্য যদি না লিখে থাকো কোনো অসুবিধা নেই। হ্যালোজেন, তাহলে এখানে হচ্ছে আমার গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর গ্রুপ 18 যেহেতু করবো না, মানে এখন দেখাবো না বলছি, গ্রুপ 18টা আমি বাদ দিয়ে রাখতে পারি। গ্রুপ 15-এ হ্যালোজেন মানে হচ্ছে আমার ওই যে দুখানা যে ফর্মুলা ছিল, EX and EX6, and গ্রুপ 17 হচ্ছে গ্রুপ 17 নিজেই হ্যালোজেন, তাহলে এটা হচ্ছে XX, XX3, XX। হ্যালো, 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 আমার কম্পিউটারটা হ্যাং করছে। হ্যালো, বলো। হ্যাঁ, কে বেরিয়ে গেলে? আমি কোথায় বেরিয়ে গেছি? আমি তো আছি। করে দিয়েছি আসলে, আমার এখানে নেটওয়ার্কটা বোধহয় একটু প্রবলেম করছে। কার অডিওটা? আমার? ও আচ্ছা, ওয়েট করো, আমি একটু বলো, আমি আসছি, জয়েন করছি। আমার এখান থেকে দেখাচ্ছিল আসলে আমার নেটওয়ার্ক, মানে ইয়েটা কম্পিউটার খুব স্লো চলছে, একটা কাজ হলে তার 5 মিনিট পরে তার রেজাল্টটা দেখাচ্ছে। একটু বলে দাও। থ্যাংক ইউ। চালু ছিল না, পজ করে দিয়েছিলাম। ওকে, এরা যেহেতু হায়ার অক্সিজেন স্টেট, তাই একমাত্র সিএল বা এফ করতে পারে, কারণ আমি আগেই বলেছি যে একমাত্র এফ, সিএল আর ওই এ ধরনের এক্সাইটেশন টেন্ডেন্সি দেখায়। তাহলে এই যে এরা তৈরি হলো EX5, EX4, EX6, এর একমাত্র ক্লোরিন বা ফ্লোরিনের প্রেজেন্সেই করতে পারছে। এইখানে XX7 যেটা আছে, ইট ইজ অনলি ফ্লোরিন, অনলি এফ, বাকিগুলো তাও বা যাও বা ক্লোরিন করতে পারে। 7টা তো ফ্লোরিন ছাড়া কেউ করতে পারবে না। ওকে, আচ্ছা, এদের কেমিক্যাল নেচার কি? এদের কেমিক্যাল নেচার হচ্ছে হাইলি কোভ্যালেন্ট। আর কোভ্যালেন্ট টেন্ডেন্সিটা কি হয়, যত তুমি পিরিয়ড টেবিলের নিচের দিকে যাও তত তোমার কোভ্যালেন্ট নেচারটা কমে আসে। ঠিক আছে, কোভ্যালেন্ট, হ্যাঁ, ডাউন দ্য গ্রুপ ডিক্রিজ, এদিকে প্লাস এদিকে মাইনাস। সেটা শুধুমাত্র গ্রুপ 16-এর ক্ষেত্রেই নয়, 15-এর ক্ষেত্রে নয়, গ্রুপ 16, 17-এও সেম টেন্ডেন্সি। কারণ তলায় গেলে মেটালিক ক্যারেক্টার বাড়ে, তলায় গেলে মেটালিক ক্যারেক্টার বাড়লে কোভ্যালেন্ট নেচারও কী হয়, আস্তে আস্তে কমে আসে। ওকে,
গ্রুপ 17-এও একমাত্র গ্রুপ 17-এ এটা হয় বটে, কিন্তু অনলি ইন লোয়ার অক্সিডেশন স্টেট। ঠিক আছে, এরাও তাই। আমি অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল এই সবকটার ক্ষেত্রে অনলি ইন লোয়ার অক্সিডেশন স্টেট, তিনটেতেই। হ্যাঁ, হায়ার অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ কোভ্যালেন্ট। হায়ার অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ কোভ্যালেন্ট। এটা হচ্ছে অনলি ইন লোয়ার অক্সিডেশন স্টেট। So that's all about our reactivity towards halogen. And nothing left with chemical properties. That's all. রিপ করবো স্যার। হ্যাঁ, স্যার টাটা। টাটা। টাটা স্যার। আজকের ক্লাসটা একটু ছোট হলো, কিন্তু আমি নতুন টপিক শুরু করলে এখন আর শেষ হবে না, সেই কারণে টাটা। না না ঠিক আছে। মন্ডিনী বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এটা গ্রুপে।